সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সময় অসময় খেলা ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি তারেক। দর্শক বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে আহ 9 উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর সারা বিশ্ব মিডিয়া জুড়ে, বিশ্ব ক্রিকেট অঙ্গনে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে, যে বাংলাদেশ ক্রিকেট দল এখন আর ছোট দল নেই। তারা দিন দিন যেভাবে পরিপক্ক হচ্ছে, তাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তারা যেভাবে খেলছে, তাতে করে বলা যায় বাংলাদেশ দল অদূর ভবিষ্যতে একটি বড় দলে রূপান্তরিত হতে যাচ্ছে। সেদিন হয়তো বেশি দূরে নয়, কারণ বাংলাদেশ দল তাদের যাচ্ছে নাচ্ছে, এবং প্রতিপক্ষ দল কে 1 নম্বরে নাকি 2 নম্বরে নাকি 3 নম্বরে আছে সেটা দেখার বিষয় নয়। নিজেদের দিনে যদি নিজেদের সেরা খেলাটা খেলা যায়, তাহলে অস্ট্রেলিয়া কেন, অন্যান্য দল বলুন, বাংলাদেশের কাছে কিছুই না। তো সেই হিসেবে আমি বলতেই পারি, আমরা বলতেই পারি যারা আমরা বাংলাদেশ দলের অনেক দিন ধরে আমরা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করছি, বাংলাদেশ জয়ে আনন্দে আমরা আহ বাঁধ ভাঙ্গা উল্লাস করি, বা বাংলাদেশের হারে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই জায়গা থেকে আমরা বলতে পারি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে, অ্যাজ এ ডাই হার্ট ক্রিকেট ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে অবশ্যই বাংলাদেশের এই পরিবর্তনটা আমাদের জন্য খুব দরকার, এবং আমরা আশা করব বাংলাদেশ এই ধারাবাহিকতাটা তারা বজায় রাখবে, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ দল যে কোনো দলকে হারিয়ে এভাবে ইতিহাস তৈরি করতে থাকবে। বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে সমীহ করছেন, এবং সমীহ করতে বাধ্য হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ বাংলাদেশ যা করে দেখিয়েছে সত্যি অসাধারণ আমি বলবো। সো বাংলাদেশের প্রথম টেস্টে 9 উইকেটের জয়, বিশাল ব্যবধানে জয়, আমরা সবাই জানি। সো বাংলাদেশ অবশ্যই একটা ফুরফুরে মেজাজ রয়েছে, এবং দ্বিতীয় টেস্টটাও জেতার জন্য অধীর আগ্রহে তারা হয়তো বা অপেক্ষা করছে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার জন্য, তাও টেস্টে। এটা কি বলা সহজ, নাকি আসলে এটা বাস্তবে অনেক করাটা অনেক বেশি সহজ হবে বাংলাদেশ দলের জন্য? সেই কথা বা প্রশ্নে আমি যাচ্ছি না, আমরা বেশি অতিরিক্ত স্বপ্নও দেখছি না, কিন্তু বাংলাদেশ দল যদি চায়, বাংলাদেশ দল যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে অসম্ভব কেন হবে ব্যাপারটা? অবশ্যই ওয়ার্ডার সম্ভব। বাংলাদেশ করে দেখাচ্ছে, এবং দিন দিন একটি পরিপক্ক দলে পরিণত হচ্ছে। সেই দিক থেকে আমি বলবো যে আমরা হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখতে পারি। আর এই আম, এমন একটি মাঠে এই খেলাটা হচ্ছে যেখানে অস্ট্রেলিয়ার প্রায় প্রত্যেকটি খেলোয়াড়ই এখানে প্রথম টেস্ট ম্যাচ খেলবে। ওয়ানডে হয়তো বা খেলেছিল 2025-এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে। ওটা তো টেস্ট ছিল না, সেটা ওয়ানডে ম্যাচ ছিল, কিন্তু টেস্টের এটাই হচ্ছে অভিষেক ম্যাচ এই মাঠের। যদিও এটা অনেক পুরনো স্টেডিয়াম, এখানে অনেক বিভিন্ন খেলা হয়েছে, কিন্তু টেস্ট ম্যাচ হয়নি আমরা হিস্ট্রি গেটে যেটা দেখলাম। এবং এটাতে দর্শক ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10,000। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় দিনের টিকিট কিন্তু সোল্ড আউট, আমরা যতটুকু জানতে পেরেছি। সো বলাই যায় যে ওখানে দর্শকদের যে প্রেশারটা তেমন খুব একটা হবে না, যেহেতু দর্শকদের জন্য খুব বড় মাঠ না এটা। কিন্তু প্লেয়ারদের জন্য অবশ্যই রিল্যাক্সলি খেলার মতো একটা মাঠ, সবুজ উইকেটের মাঠ, যেখানে হয়তো বা পেসাররা ভালো সুবিধা পেতে পারে ব্যাটিং এর দিক থেকে। আহ, তো স্পিনাররা হয়তো বা 2-1 দিন চলে যাওয়ার পর হয়তো বা এখানে ভালো বল ঘুরতেও পারে। তো বলা যায় না আসলে, যেহেতু দুই দলের জন্য এটা হচ্ছে একদম প্রথম একটি কন্ডিশন। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নতুন, বাংলাদেশ নতুন, সো আপনি বলতে পারবেন না যে এখানে অস্ট্রেলিয়া আসলে সুবিধাটা পাবে, যেহেতু এখানে বাংলাদেশও প্রথম খেলছে, অস্ট্রেলিয়া প্রথম খেলছে। সো অবশ্যই নতুন দলের জন্য এটা একটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আমি বলবো। তো বাংলাদেশ, আই হোপ দ্যাট তারা যে কোনো কন্ডিশনে নিজেদেরকে আসলে মানিয়ে নিতে পারে। এটা পৃথিবীর যে জায়গায় হোক। সো কন্ডিশন মাথায় রেখে আমি মনে করি যে আমাদের মাথা ব্যথার কিছু নেই, যত মাথা ব্যথা সব হবে অস্ট্রেলিয়া, কারণ তারা অলরেডি ব্যাকফুটে। একটা ম্যাচ তারা হেরে গেছে, সিরিজ থেকে ছিটকে আহ, যেতে পারে, হোয়াইট ওয়াশ হতে পারে পরবর্তী ম্যাচ যদি বাংলাদেশের সাথে হারে। তো তারা ডেফিনেটলি চাপে থাকবে, যেহেতু 1 নম্বরে র্যাঙ্কিং, 1 নম্বরে দল WTC-তে 1 নম্বরে অবস্থান করছে। তো এমন একটি দল অবশ্যই চাপে থাকবে। বাংলাদেশের কাছে দ্বিতীয় ম্যাচ যদি হারে তাহলে কি হবে, মানে জবাবদিহিতার ব্যাপার আছে। তাদের যে ফ্যান ফলোয়ার, মিডিয়া বলেন, সংবাদ কর্মীরা বলেন, তুলুদুলু করছে এক কথায়, আসলে কেউ এটা সহজে মানতে পারছে না। মাঝখানে আমরা দেখলাম যে ইংল্যান্ডের কিছু প্লেয়ার মজা নিচ্ছে এটা নিয়ে।
সো সব মিলে আসলে তাদের যে উপর যে প্রেশারটা সেটা অনেক হাই, আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আসলে আরেকবার এখানে ইতিহাস তৈরি করতে পারবে? প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে কি আম, একটা সিরিজ জয় সম্ভব? আমি বলি যে অবশ্যই খুব সম্ভব। বাংলাদেশের সে অ্যাবিলিটি রয়েছে। বাংলাদেশ দল ইতিমধ্যেই অনেক অনেক দলকে হারিয়েছে যারা আসলে আমরা কখনো এক্সপেক্টই করি নাই। তো বাংলাদেশ দ্বিতীয় টেস্ট নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমি তো আপনাদের বলেছি এই মাঠটার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, কুইন্সল্যান্ডে অবস্থিত একটি মাঠ। সো এটা ডেফিনেটলি একটা নতুন ভেন্যু উভয় দলের জন্য। 1867 সাল থেকে ম্যাকাইয়ের কমিউনিটি ক্রিকেটের ঘর মাঠটি অফিসিয়ালি খোলা হয় 1948 সালে। 2018 সালে নাম পরিবর্তন করে রাখা হয় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। তো এটাতে 10,000 মতো মানুষ খেলা উপভোগ করতে পারবে। 2023 সালে এটি সম্পন্ন হয়। তো এটাই হতে যাচ্ছে ম্যাককাই শহরের ইতিহাসের প্রথম পুরুষদের টেস্ট ম্যাচ। এর মাধ্যমে ম্যাককাই হয়ে উঠবে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু এবং কুইন্সল্যান্ডের চতুর্থ। গাবা, ব্রিসবেন এক্সিবিশন গ্রাউন্ড, ক্যার্নস এর ক্যাজালাইস এর পাশাপাশি আর কি। মাঠের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল 1992 সালে ফেব্রুয়ারিতে, বিশ্বকাপের একটি ম্যাচ যেখানে ভারত বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল, যেটা মাত্র 2 বল খেলার পরে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। এরপর প্রায় 33 বছরে মাঠে কোনো পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হয়নি, যা রেকর্ডের দিক থেকে বিশ্বের যে কোনো ভেন্যুর দ্বিতীয় দীর্ঘতম গ্যাপ আমি বলবো। সো আমি তো অলরেডি বলেই দিয়েছি 2025 সালে সেখানে পুরুষদের ওয়ানডে ম্যাচ ফিরে, যেখানে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ হয়েছিল। দুটো ম্যাচই কিন্তু হাউসফুল হয়েছিল, যেহেতু মাত্র 10,000 মানুষ ওখানে খেলা উপভোগ করতে পারে। প্রথম শ্রেণীর কিছু ম্যাচ হয় 1995 সালে শ্রীলঙ্কা বনাম কুইন্সল্যান্ড ওয়ার্ম আপে ম্যাচ হয়ে, এরপর আবার 20 বছরের গ্যাপ পড়ে। সো এখানে এখন পর্যন্ত মোট 5টা প্রথম শ্রেণীর ম্যাচ হয়েছে, এর মধ্যে কুইন্সল্যান্ডের দুটো শেফিল্ড শিল্ড ম্যাচ, আর অস্ট্রেলিয়া ধরেন নিউজিল্যান্ড 2023 ও ভারত 2024-এর বিপক্ষে ম্যাচ হয়। কেন এই ভেন্যু গুরুত্বপূর্ণ? কোনো পূর্ব ইতিহাস না থাকায় খেলোয়াড় বা বিশ্লেষক কারো কাছেই এই পিচ সম্পর্কে বড় কোনো অভিজ্ঞতা নাই। এটা একদমই আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর, যা দুই দলের জন্য সমান চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তো এখন দেখার বিষয়, এখানে কি পেসাররা সুবিধা পাবে, নাকি স্পিনাররা সুবিধা পাবে, নাকি ব্যাটিং সহায়ক? এখন এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন থাকবে, যেহেতু এটা একটা সবুজ উইকেটের পিচ আমরা ভিডিওতে যেটা দেখলাম। সো এখানে আমরা যদি বিগত 5টা প্রথম শ্রেণীর ম্যাচের পরিসংখ্যান দেখি, এখানে মোট উইকেট পেসাররা পেয়েছে 122টি। হ্যাঁ, গড়ে 23.67। স্পিনাররা নিয়েছেন মাত্র 50 উইকেট, গড় 31.76। অর্থাৎ এই মাঠে পেস বোলিং স্পষ্টভাবে প্রাধান্য বিস্তার করছে। সবচেয়ে সফল বোলার সাবেক অস্ট্রেলিয়ান পেসার মাইকেল ক্যাসপ্রোভিচ মাত্র 7.91 গড়ে 12টি উইকেট নিয়েছিলেন তিনি এই মাঠে। প্রথম ইনিংসের গড়ে স্কোর ছিল 257 রান, যা মাঝারি মানের ব্যাটিং উইকেট নির্দেশ করে, একদমই ফ্ল্যাট নয়। টস জেতা অধিনায়করা 5টার মধ্যে 3টা ম্যাচে আগে ব্যাটিং বেছে নিয়েছেন। টস জেতা দল 5টার মধ্যে 4টা ম্যাচ 80% জয় লাভ করেছে। টসের গুরুত্ব এখানে হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু বর্তমান কন্ডিশন অনুযায়ী সেটা সেটা আসলে বলা যাচ্ছে না। 2024 সালের অস্ট্রেলিয়া ভারত এখানে পেসারদের জন্য ভালো সহায়ক ছিল, পরে উইকেট ব্যাটিং বান্ধব হয়ে ওঠে। সাই সুদর্শন 103, উদয়দুত পারিক্কাল 88 রান করেন। সীমিত ওভারের ক্রিকেটেও 2021 মহিলা ওয়ানডে সিরিজে একই ট্রেন্ড দেখা গেছে, পেসাররা 25 উইকেট নিয়েছেন, স্পিনাররা গড়ে 9 উইকেট নিয়েছেন। সো এখানে অবশ্যই পেসাররা ভালো উইকেট পান। তো পরিসংখ্যান বলছে ম্যাককাইয়ের এই মাঠ মূলত পেস বান্ধব, তবে একদমই বোলারদের সরবরাহ নয়। গড় স্কোর 2057 হওয়াতে বোঝা যায় ব্যাটসম্যানরাও রান করার সুযোগ পাবেন, বিশেষ করে ম্যাচ গড়ানোর সাথে সাথে স্পিনারদের জন্য এই মাঠ তুলনামূলক কম সহায়ক। যেহেতু টসের প্রভাব হয়তো থাকতে পারে, তাই টসের ফলাফল একটা বড় ফ্যাক্টর হতে পারে আমার বিশ্বাস। তো এই কন্ডিশনে অস্ট্রেলিয়া দলের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, আমরা জানি যে ডারউইন টেস্টে বাজে পারফরমেন্সের কারণে তাদের ওপেনার জ্যাক ওয়াডারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের দল থেকে। তো ডারউইনে তার স্কোর ছিল 23 এবং 0 রান। তো 6 টেস্টে তার গড় মাত্র 20-এর কিছু বেশি। তার জায়গায় 3.5 বছর পর দলে ফেলেছেন কুইন্সল্যান্ডের ম্যাথু রেনশো। তো ডারউইনে বেঞ্চে ছিলেন স্কট বোলান্ট ও জশ ইংলিশ। তো ইংলিশের সামান্য পিঠের সমস্যা থাকলেও দুজনে একজন পুরোপুরি ফিট এবং এই টেস্টের জন্য বিবেচিত হতে পারেন।
তো ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে অস্ট্রেলিয়া এখনো ওপেনিং পজিশন নিয়ে স্থিতিশীল আসলে সমাধান খুব একটা খুঁজে পায়নি। এটা মানে এই আসছে, এই আসতেছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই অবস্থা। তো বাংলাদেশের স্কোয়াডে আপনারা জানেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মেহেদী হাসান মিরাজ সহায়ক হিসেবে থাকছেন, সৌম্য সরকার আছেন, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মামুনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরী। তো বাংলাদেশ দলের সাম্প্রতিক পরিবর্তনে টিম কোচ ফিল সিমন্সের ভাষ্য মতে তারা এখন শুধু স্পিন নির্ভরতা ছেড়ে পেস বোলিং আক্রমণকেও শক্তিশালী করেছে, যা কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি বড় জয়ের পেছনে আসলে পেসারদের অবদান রয়েছে। তো এটা হচ্ছে সাফল্যের একটি বড় কারণ। তো ফিল সিমন্স অলরেডি সতর্ক করে দিয়েছেন, তার ভাষায় অস্ট্রেলিয়া আরো কঠিনভাবে ফিরে আসতে পারে। তার মতে যে অস্ট্রেলিয়া আর গোয়িং টু কাম হার্ডার অ্যাট আস। তিনি তার দল যেন ডারউইনের সাফল্যের রেশ ধরে সঠিক ভিত্তির উপর দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট শুরু করে। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে আমি তো বলেইছি আগে যে তাদের উপর অবশ্যই অনেক চাপ রয়েছে, এটা একদম স্পষ্ট বিড়ালকের মতো। ডারউইনের পুরো শক্তির স্কোয়াড নিয়ে নেমেও তারা পুরোপুরি পর্যদস্ত হয়েছে, যা নির্বাচকদের কাছ থেকে বড় প্রতিক্রিয়া দাবি করছে। ইতিবাচক দিক থেকে অস্ট্রেলিয়ার জন্য ক্যামেরন গ্রিনের ফর্ম রয়েছে, এটা একটি ইতিবাচক দিক। তিনি ডারউইনের সেঞ্চুরি করেছেন এবং এখন দলে একটি নির্ভরযোগ্য ভরসাস্থল হয়ে উঠছেন তিনি। হয়তোবা আশা করবেন যে পরবর্তী বাংলাদেশের সাথে ম্যাচে তিনি হয়তো ভালো করতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম? সব মিলিয়ে বলা যায় যে ম্যাককাইয়ের এই ঐতিহাসিক প্রথম টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর কি হবে আপনাদের মতে? টস? আমার তো মনে হয় তাই। তো পরিসংখ্যান বলছে পেস বোলাররা এখানে স্পিনারদের চেয়ে বেশি সুবিধা পান, তবে ব্যাটসম্যানদের জন্য রান করার সুযোগ তো অবশ্যই থাকবে যদি তারা প্রথম কয়েক ঘন্টা এখানে টিকে থাকতে পারে, উইকেটের কন্ডিশন বুঝতে পারে। সো অবশ্যই এটা একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এটা একটা সুবর্ণ সুযোগ আমি বলবো এই কারণে যে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে মাটিতে একটা টেস্ট সিরিজ জিতে নেওয়ার সুযোগ কিন্তু হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া ঘরের মধ্যে হারের লজ্জা মস্তে মরিয়া হয়ে নামবে, ইতিমধ্যে তারা অনেক ডেসপারেট। তো স্কোয়াডে পরিবর্তনে তারা প্রস্তুত হচ্ছে ঘুরে দাঁড়াতে। তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো এরকম একটা হোয়াইট ওয়াশ করতে? যদিও আমরা আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি, আই হোপ দ্যাট বাংলাদেশ সেটা করে দেখাবে। এবং বাংলাদেশ আমরা এমন কিছু সময় আমরা খেয়াল করেছি বাংলাদেশ দল এমন কিছু রেকর্ড করে ফেলে আমরা হয়তো বা কল্পনাও করি না। যেমন যখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দল যাচ্ছে তখন আমি অনেক ফেসবুক কমেন্ট দেখেছিলাম যেখানে মানুষ ক্রমান্বয়ে মজা করছিল যে না জানি 2 দিনে শেষ হয়ে যায় বা বিভিন্নভাবে বাংলাদেশকে তারা ইয়া করছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ যা করে দেখিয়েছে, যা একদম পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো। ইতিমধ্যে গ্রেটরা যারা গ্রেটেস্ট স্টার রয়েছে, লিজেন্ডারি প্লেয়াররা রয়েছে, বাংলাদেশের সুনাম করছে, দেখে ভালো লাগছে। বাংলাদেশের অদ্ভুত পরিবর্তন, বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশ যদি এভাবে খেলে যায় তাহলে আমরা অবশ্যই আশা করতে পারি বাংলাদেশ দল যে কোনো কন্ডিশনে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে যে কোনো দলকে হারাতে সক্ষম, শুধুমাত্র নিজেদের সেরাটা করতে হবে। আমরা বিগত যে ডারউইনের যে টেস্ট ম্যাচ দেখেছি সেখানে কিন্তু কোনো একক খেলোয়াড়ের প্রচেষ্টা ছিল না। হ্যাঁ, আমরা জানি যে তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, মিরাজ 5 উইকেট নিয়েছেন, হাসান মাহমুদ 6 উইকেট নিয়েছেন। কিন্তু এর পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দের কন্ট্রিবিউশন তো রয়েছে। আপনি যদি বলেন মমিনুলের রান, শান্তর রান, মুশফিকুর রহিমের রান, হ্যাঁ, তো সবার কম বেশি আসলে যে কম্বাইন্ডলি তারা যেভাবে চেষ্টা করে গেছে দলকে জয় লাভ করে দেওয়ার জন্য, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণার বিষয় যে দলের সবাই 11 জন চেষ্টা করে গেছে। স্পেসিফিক্যালি হয়তো বা কিছু খেলোয়াড়ের নাম আমরা বলি, বাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে সবার কন্ট্রিবিউশন এখানে অবশ্যই রয়েছে। তো কম্বাইন্ডলি যদি তারা তাদের নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে আমি মনে করি যে অস্ট্রেলিয়ান যে কোনো কন্ডিশন হোক, যে কোনো টাফ কন্ডিশন হোক, বাংলাদেশ যদি একবার সেখানে যদি অ্যাডপ্ট করে ফেলে পরিবেশের সাথে তাহলে জয়লাভ করাটা এখান থেকে বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না। সো অ্যাজ এ ক্রিকেট লাভার, অ্যাজ এ ডাই হার্ড ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আমি এটা এক্সপেক্ট করবো যে বাংলাদেশ নিজেদের সেরাটা খেলা একদম উজাড় করে দেবে গ্রেট ব্যারিয়ার রিফ আরেনাতে। এবং আমি মনে করবো যে নতুন ভ্যানু হিসেবে এখানে বাংলাদেশ একটা ইতিহাস তৈরি করবে। এই মাঠে যদি বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতে তাহলে বাংলাদেশের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা থাকবে। এবং বিশেষ করে
ওই ভেন্যুর জন্য, যে প্রথমবার ওই ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলে কারা জিতেছিল। অবশ্যই সেটা বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, যাদেরকে আর ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তারা একদম চোখে চোখ রেখে প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে পারে। সেই দলের নাম সন্ন্যাস করে গ্রেট ব্যারিয়ার রিফ আয়নাতে লেখা হোক। অ্যাজ এ ডাই হার্ড ক্রিকেট ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আমি সেটাই সবসময় আশা করে যাব এবং আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।